ভারতে বেড়েই চলেছে মুসলিম বিদ্বেষ। এবার বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির থাকার দাবি হিন্দু সেনার। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা চলছে, দাবি ভারতের। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রতি আহ্বান। লেবাননের পর এবার গাজায় যুদ্ধবিরতির আশা ফিলিস্তিনিদের। হামলা বন্ধে রাজপথে খোদ হাজারো ইসরায়েলি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক খাজা মাইনুদ্দিন চিশতির দরগাহ আজমির শরীফের নিচে মন্দির থাকার দাবি করেছে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। তাদের দাবি, এই আজমির শরীফকে ঘোষণা করতে হবে মন্দির হিসেবে। তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের সাম্বালে জামা মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক রক্তপাত ও সংঘর্ষের রেশ না কাটতেই এবার রাজস্থানের আজমির শরীফের নিচে মন্দিরের দাবি করল তারা। বিশ্লেষকরা বলছেন, ভারতের মুসলিম বিদ্বেষ যে ভয়াবহ রূপ নিয়েছে এটি তার প্রমাণ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যে মাটিতে শুয়ে আছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি, যে এলাকাকে বলা হয় উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী, পবিত্র স্থান হিসেবে যেখানে ভ্রমণ করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান, সেই আজমির শরীফও এবার উগ্রপন্থী হিন্দুদের রক্তচক্ষুর শিকার হল। ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, উগ্রপন্থী হিন্দুদের দাবি এই আজমির শরীফকে ঘোষণা করতে হবে মন্দির হিসেবে। তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন। মাত্র 2 দিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। সেখানে পুলিশ অন্তত 3 জন মুসলিমকে গুলি করে হত্যা করে। গ্রেফতার হয় 20 জনেরও অধিক মুসলিম নাগরিক। সেই রেশ না কাটতেই এবার আজমির শরীফকে নিয়ে বিতর্কের জন্ম দিল উগ্র হিন্দুত্ববাদীরা। আদালতে দায়ের করা পিটিশনে 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারক হরিবিলাস সরদারের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে। আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী সংগঠন শিবসেনা দাবি করছে, আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে। আজমির শরীফ দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে, এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্মবর্ণের মানুষ আসেন। এখানে বহুতত্ত্ববাদ প্রচার হয়। তবে আজমির শরীফকে নিয়ে এমন দুরভিসন্ধি এবারই প্রথম নয়। 2007 সালের 11 অক্টোবর রমজান মাসে ইফতারের সময় আজমির দরগায় ভয়াবহ বোমা হামলা চালানো হয়। সে ঘটনায় 3 জন নিহত সহ আহত হন আরও 15 জন। ওই হামলার প্রায় 10 বছর পর 2 হিন্দুত্ববাদী হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। ইতিহাস বলছে, 1236 খ্রিস্টাব্দে ভারতের রাজস্থান রাজ্যে তৈরি করা হয় আজমির শরীফ দরগা। পবিত্র স্থান হিসেবে সুপরিচিতি এবং আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন থাকায় মুসলিম সহ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এখানে ভ্রমণ করেন। পবিত্র এই স্থান নিয়ে বিতর্ক সৃষ্টির কারণে সাম্ভালের মতো রাজস্থানেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে ভারতে যখন মুসলিম বিদ্বেষ তুঙ্গে, তখন বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতার সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্ট অধিবেশনে তিনি দাবি করেন, গেল কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেবদেবীর অবমাননা ও ক্ষতিগ্রস্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়। এতে কয়েকজন পার্লামেন্ট সদস্যের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং দাবি করেন, ঢাকার তাঁতিবাজারে একটি পূজা মণ্ডপে হামলা 2024 সালের দুর্গাপূজার সময়
সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার বিষয়ে ভারত সরকার উদ্বেগ জানিয়েছে বলে জানান তিনি। কীর্তিবর্ধন সিং বলেন, ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অধিবেশনের শুরুতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পার্লামেন্টে প্রশ্ন তোলা হয়। বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেবদেবীর অবমাননা ও মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বেড়েছে কিনা, ভারত সরকার এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কোনো আলোচনা করেছে কিনা, এসব ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন এবং এ ধরনের ঘটনা বন্ধে ঢাকা কি পদক্ষেপ নিয়েছে তা নিয়েও মোদী সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয় ভারতের পার্লামেন্টে। গেল অগাস্টে ছাত্র জনতা অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত অভিযোগ করে আসছে, বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে। হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করে আসছে ভারতের গণমাধ্যমগুলো। সম্প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের এক মামলায় বাংলাদেশ সরকার গ্রেফতারের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক তৎপর হয়ে উঠেছে ভারত। লেবাননের যুদ্ধবিরতির পর এবার জোরালো হচ্ছে গাজায় হামলা বন্ধের দাবি। এই দাবিতে শুধু ফিলিস্তিনিরা নয়, রাজপথে বিক্ষোভ করছেন হাজারো ইসরায়েলি। তবে এসব দাবি উপেক্ষা করেই গাজায় নৃশংস হামলা এবং গণহত্যা বাড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এদিকে লেবাননে যুদ্ধবিরতির পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে ইরাক ও সিরিয়ায় পালিয়ে যাওয়া সাধারণ লেবানিজ নাগরিকরা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। অর্থ, বস্ত্র বা অন্য কোনো পণ্য নয়, ফিলিস্তিনিরা দিন শেষে ঘুমাতে যাচ্ছেন যুদ্ধবিরতির আশা নিয়ে। কিন্তু সকাল হলেই বোমা আর ট্যাঙ্কারের শব্দে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। লেবাননের যুদ্ধবিরতির পর গাজাবাসী আশা করছেন খুব দ্রুতই গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে। শেষ হবে 1 বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী নৃশংসতা। গাজার রাফা এলাকার বাসিন্দারা বলছে, জীবনের কোনো নিরাপত্তা নেই তাদের। বেঁচে থাকার লড়াইয়ে তারা আজ ভীষণ ক্লান্ত। আমাদের জীবন অনেক বেশি কঠিন। এখানে জীবনের 1% নিরাপত্তা নেই। শিশুদের খাবার নেই, শিক্ষা নেই, তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। আমাদের নিরাপত্তা প্রয়োজন। এই নৃশংসতা থেকে কে আমাদের রক্ষা করবে? আর পারছি না, আমরা ভীষণ ক্লান্ত। প্রতিদিন রাতে ঘুমাতে যাই যুদ্ধবিরতির আশা নিয়ে। লেবাননের মতো আমাদের যুদ্ধবিরতি প্রয়োজন। নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজপথ। ইসরায়েল লেবাননের মতো করে গাজায় দ্রুত যুদ্ধবিরতি চায় আন্দোলনরত হাজারো ইসরায়েলি। জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। কোথাও কোথাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা বলছে, হামাসের হাতে বন্দী জিম্মিদের পরিবার খুবই খারাপ সময় পার করছে। তারা কোনোভাবেই জিম্মিদের সহায়তা করতে পারছে না। লেবাননে যুদ্ধবিরতি হয়েছে, এখন গাজায়ও যুদ্ধবিরতি সম্ভব। নেতানিয়াহুর সঠিক সিদ্ধান্তের অভাবে 101 জন জিম্মির জীবন অনিশ্চয়তার মধ্যে আছে। আশা করি আমরা খুব দ্রুত খুশির সংবাদ শুনতে পারব। জিম্মি এবং তাদের পরিবারের মানুষদের জন্য প্রতিটি দিন অনেক কষ্টের। গাজায় যুদ্ধবিরতি হলে এই ভয়ানক পরিস্থিতি থেকে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পেত, ফিলিস্তিনিরাও তাদের সাধারণ জীবন ফিরে পেত। কিন্তু এই দাবিকে মোটেও পাত্তা দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো গাজায় নৃশংস হামলা ও গণহত্যা বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। এ নিয়ে 1 বছরের বেশি সময়ে গাজায় হত্যা করা হয়েছে অন্তত 44,282 ফিলিস্তিনিকে। ইসরায়েলি হামলায় কয়েক সপ্তাহ রাস্তায় রাত্রি যাপনের পর লেবাননের বাসিন্দারা তাদের স্থায়ী ঠিকানায় ফিরতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলো বসবাসের অনুপযোগী হলেও অন্য কোথাও থাকতে রাজি নয় বাসিন্দারা। অনেকে ধ্বংসস্তূপের মধ্যে বাড়িঘর খুঁজে না পেয়ে হতাশা প্রকাশ করছে। তবে ইসরায়েলি প্রশাসনের যুদ্ধবিরতিকে বিজয় হিসেবেই দেখছে লেবাননের বাসিন্দারা। লেবাননের টায়ার এলাকায় আমি প্রথম ব্যক্তি যে নিজের বাড়ি পরিষ্কার করছে। আমার থাকার জন্য আর কোনো স্থান নেই। আল্লাহকে ধন্যবাদ, আমরা বেঁচে আছি। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ আমাদের বিজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। প্রকৃতপক্ষে আজ আমরা বিজয় অর্জন করেছি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
লেবাননের পর গাজায় যুদ্ধবিরতির চেষ্টার মধ্যে মার্কিন মারণাস্ত্রের চালান ইসরায়েলে পাঠানোর নথিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এমন অবস্থায় গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মার্কিন কংগ্রেস আর ডেমোক্র্যাট প্রশাসনের একাধিক সূত্রের ভিত্তিতে জানা গেছে ইসরায়েলে ৬৮ কোটি মার্কিন ডলারের অস্ত্র পাঠানোর নথিতে সই করেছে বাইডেন। লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘন্টা না যেতেই এমন উদ্বেগজনক তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। এই চালানের মধ্যে রয়েছে শত শত ছোট আকারের বিস্ফোরক আর হাজার হাজার উচ্চ ক্ষমতার বোমা। অস্ত্রের চালানে অনুমোদন পেতে গত কয়েক মাস ধরেই চেষ্টা চালাচ্ছে ইসরায়েল বান্ধব কংগ্রেসম্যানরা। গত সেপ্টেম্বরে অস্ত্রের চালানে অনুমোদনের প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে তোলা হয়। বিশদ পর্যালোচনার জন্য অক্টোবরে পাঠানো হয় কংগ্রেস কমিটিতে। এদিকে লেবাননে পাল্টাপাল্টি হামলা থামার সুযোগে গাজার হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ব্যাপক গোলাবর্ষণ হয়েছে উত্তর গাজায়। বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বেইত লাহিয়ায় আবাসিক ভবন আর গাজা সিটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুল ভবন। ১৩ মাসের বর্বর এই হামলায় হত্যা করা হয়েছে ৪৪,২৮২ জনের বেশি ফিলিস্তিনিকে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কতটুকু কার্যকর করা যাবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে আইসিসির সদস্য দেশগুলো যদি জারিকৃত আদেশ কঠোরভাবে বাস্তবায়নের শক্ত অবস্থান নেয় তাহলে একেবারে সীমিত হয়ে যাবে নেতানিয়াহুর চলাচল। কারণ ১২৪টি রাষ্ট্রের কোনো একটিতে গেলেই তাকে ধরে নিয়ে যাবে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর এমন অবস্থায় একঘরে হওয়ার ঘোর বিপদের মুখে আছে ইসরায়েল। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পলাতক আসামি। মাথার উপর ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা। গাজায় গণহত্যা চালানোর জন্য একই ভাগ্য বরণ করতে হয়েছে সম্প্রতি বরখাস্ত হওয়া প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির সদস্য ১২৪টি দেশের কোনোটিতে গেলেই আটক করা হতে পারে তাদের। তবে শুধু গ্রেফতারের আদেশে সন্তুষ্ট নয় ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা চান যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড হোক নেতানিয়াহুর। আমেরিকার পালক পুত্র ইসরায়েলের রক্তপিপাসু প্রধানমন্ত্রীকে কি শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক আদালত? আসলেই কি বিচার পাবে গাজা ও লেবাননের শহীদ জনগণ? নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য সদস্য দেশগুলোকে অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। এর মধ্য দিয়ে সদস্য দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে সীমিত হয়ে পড়ল নেতানিয়াহুর চলাফেরা। এর মধ্যেই যুক্তরাজ্য জানিয়েছে নেতানিয়াহু কিংবা গ্যালান্ট তাদের ভূখণ্ডে ভ্রমণ করলে গ্রেফতার করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না সরকার। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহুর চরমপন্থী মনোভাবের কারণেই আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার পথে আছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির তরফ থেকে নেতানিয়াহুর মৃত্যুদণ্ডের দাবি জানানো হলেও এই দাবি বাস্তবায়ন বিদ্যমান আইনে সম্ভব না। এরকম কোনো আদেশ দেওয়ার ক্ষমতা আসলে আন্তর্জাতিক আদালতের নেই। নিয়ম অনুযায়ী কোনো অপরাধীকে মৃত্যুদণ্ডাদেশ দিতে পারে না আইসিসি। সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড ও বিশেষ ক্ষেত্রে অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে এই আদালত। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা মুখে মুখেই বলছে আমেরিকা। এর মধ্যেই সামনে এসেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়টি। একই সময়ে তেল আবিবের কাছে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রত্যক্ষ মদত পাওয়া নেতানিয়াহুকে সত্যি সত্যি কাঠগড়ায় দাঁড় করানো যাবে এবং সেটা অচিরেই ঘটবে এমন সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা অনেকের কাছেই পক্ষপাতদুষ্ট। ইসরায়েলের সামরিক পদক্ষেপ নয়, বরং গাজায় মানবিক সহায়তা ঢুকতে বাধা দেয়ার জেরে এই মামলা। প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে আইসিসি। এমন বক্তব্যের মাধ্যমে গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চালানো বর্বরতার বিষয়টি কৌশলে এড়িয়ে যেতে চেয়েছে আন্তর্জাতিক আদালত, এমনটাও মনে করেন অনেকে। সবকিছু মিলে ঘটনার মোড় কোন দিকে যাবে, শেষ পর্যন্ত কি ঘটবে নেতানিয়াহুর ভাগ্যে, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে হঠাৎ দেখা দেয়া বন্যা ও ভূমিধসে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। গেল সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে এই বন্যা ও ভূমিধস হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসে মাটি ও গাছ চাপা পড়ে একটি যাত্রীবাহী মিনি বাসও সেখানে তল্লাশি চালিয়ে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ওই সড়কের পাশে ভূমিধসের স্থানগুলোর মাঝে এখনও কিছু যানবাহন আটকা পড়ে আছে, সেগুলো সরিয়ে নিতে অন্তত 2 দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিধস ও আকস্মিক বন্যায় ঘরবাড়ি, মসজিদ ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টিপাতে প্রাদেশিক রাজধানী মেদানেও বন্যা দেখা দিয়েছে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ায় প্রতি বছরই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। তবে 17,000 দ্বীপপুঞ্জের দেশটির লাখ লাখ নাগরিক পার্বত্য অঞ্চলে এবং প্লাবন ভূমির কাছাকাছি বাস করে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আফগান নাগরিকদের বের হয়ে যেতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পাক সরকার। এই সময়ের মধ্যে নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর ইসলামাবাদ অবরোধ কর্মসূচি ঘিরে 3 দিনের সংঘর্ষ আর ধরপাকড়ের জেরে এই ঘোষণা এলো। মূলত ইসলামাবাদে গ্রেফতার করা 954 জনের মধ্যে 37 জন আফগান নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, 31 জানুয়ারির পর আর কোনো আফগান নাগরিক ইসলামাবাদে থাকতে পারবেন না। প্রশাসনের যথাযথ অনুমতিপত্র ছাড়া কোনো আফগান নাগরিককে ইসলামাবাদে পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। এই সময়সীমার পরও যাদের ইসলামাবাদে থাকার প্রয়োজন হবে তাদের ডিসি কার্যালয় থেকে এনওসি বা অনুমোদন পত্র নিতে হবে। নাকভি জানান, ইসলামাবাদ ছাড়াও পাকিস্তানের বিভিন্ন শহরে আফগান শরণার্থী ক্যাম্পগুলো কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলার নির্দেশ চলতি মাসের শুরুতেই দেওয়া হয়েছে। বোমা হামলার হুমকি পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। এতে গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত করছে এফবিআই সহ যুক্তরাষ্ট্রের একাধিক বাহিনী। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার জন্য গঠিত কমিটির মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, হুমকির পরপরই ঝুঁকিতে থাকা ভবিষ্যৎ মন্ত্রিপরিষদ সদস্য আর হোয়াইট হাউস কর্মকর্তা নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাত ও বুধবার সকালে অন্তত 9 জন এমন হুমকি পেয়েছেন। তাদের সাথে বসবাসকারীদের ওপরও আঘাতের হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন ট্রাম্পের মনোনীত ভবিষ্যৎ প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি, শ্রম বিষয়ক মন্ত্রী আর জাতিসংঘে মার্কিন দূত হিসেবে মনোনীতরা। তাদের ওপর বোমা হামলা অথবা আঘাতের হুমকি দেওয়া হয়েছে। এমনকি ভবিষ্যৎ অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পর সমালোচনার মুখে দায়িত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করা ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেইজেট হামলার হুমকি পেয়েছেন। এফবিআই জানিয়েছে, হুমকি পাওয়া ব্যক্তিদের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।